হত্যা মামলায় টুকু, জয় ও সোহাইলকে 3 দিনের রিমান্ড। পৃথক 2 হত্যা মামলায় পলককে 3 দিন করে 6 দিনের রিমান্ড। বিএনপি 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতি নিয়ে নতুন ভাবনা দলটির, কল্যাণ রাষ্ট্র করার প্রত্যয়। বন্যায় ফেনী গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি, যান চলাচল অযোগ্য হয়ে পড়ায় ভোগান্তি চরমে, দ্রুত বাঁধ মেরামতের দাবি। তীব্র নদী ভাঙনের কবলে কুড়িগ্রামের তিস্তাপাড়ের বাসিন্দারা, 2 সপ্তাহে বিলীন অর্ধশত বাড়িঘর, খোলা আকাশের নিচে অনেকে। এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য চান শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা বাইরের নিয়োগ না মানার ঘোষণা। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আরিফ খান জয় ও সাবেক নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ সোহাইলকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে পৃথক 2 মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 3 দিন করে 6 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ভোরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় আসামিদের। এ সময় লালবাগ থানার হত্যা মামলায় টুকু, জয় ও সোহাইলকে 3 দিনের রিমান্ড চাওয়া হয়। আর বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় পলককে 3 দিন করে 6 দিনের রিমান্ড দেওয়া হয়। এছাড়া আদাবর থানার মামলায় সাবেক এমপি আহমেদ হোসেন ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দলটির সাথে মিশে আছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামের দীর্ঘ ইতিহাস। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে দেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার পাশাপাশি রাজনীতি নিয়েও নতুন করে ভাবছেন বিএনপির নেতারা। অতীতের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় জানান দলটির নীতি নির্ধারকরা। এ নিয়ে আরো জানাচ্ছেন সাইফুল রিপন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, এমন কথা শুধু মুখে বলা নয়, জাতীয় জীবনে তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জন্ম জাতীয়তাবাদী দল বিএনপির। 75-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ও সময়ের প্রয়োজনে কঠিন এক মুহূর্তে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতা গ্রহণের পর নতুন বাস্তবতায় চেষ্টা করেন রাজনৈতিক দল গঠনের। তারই প্রথম ধাপে গঠিত হয় জাগদল। পরে 1978 সালের 1 সেপ্টেম্বর জাগদল ভেঙে 19 দফার ভিত্তিতে গঠন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশকে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি গণমাধ্যমের মুক্তির মধ্য দিয়ে ফিরিয়ে আনেন বাকস্বাধীনতা। জনশক্তি রপ্তানি ও রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দেশের উন্নয়নের এক নতুন যাত্রা শুরু করেন জিয়াউর রহমান। 1981 সালের 30 মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির মাঠে আসেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। দলের হাল ধরে নেতৃত্ব দেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের। 90-এর গণ অভ্যুত্থানের পর 91-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। 2006 সালে ক্ষমতা ছাড়লে রাজনীতির কঠিন সময়ের আবর্তে ঘুরপাক খেতে শুরু করে বিএনপি। আওয়ামী লীগ সরকারের গত 16 বছরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস, অসংখ্য নেতাকর্মী গুম, হত্যা এবং 60 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মোকদ্দমায় এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে দলটি। 2018 সালে খালেদা জিয়া কারান্তরীণ হলে হাল ধরে তৃতীয় ধাপে বিএনপিকে সংগঠিত ও সুসংহত করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 4 দশকেরও পুরনো এই দলটির সাথে মিশে আছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামের দীর্ঘ ইতিহাস। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাকে সামনের দিনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা। যেভাবে অর্থনীতিকে লুণ্ঠন করেছে, ব্যাংক সমূহকে খালি করেছে, গুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই সব কিছু দমন করে বাংলাদেশকে একটি আদর্শ
জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা এবং ছাত্ররা আমরা হাতে হাত মিলিয়ে সংগ্রাম করব। এটাই হলো বিএনপির জন্য চ্যালেঞ্জ। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে দেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার পাশাপাশি রাজনীতি নিয়েও নতুন করে ভাবছেন বিএনপি নেতারা। এরা তো বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, প্রফেশনালি কাজ করতে দিতে হবে। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকবে না। এখানে যদি কম্প্রোমাইজ কোনো জায়গায় করা হয় তাহলে আমরা আগের জায়গায় ফিরে যাব, সেখানে যাওয়া যাবে না। এবং এই রাজনীতি কিন্তু বুঝতে হবে, রাজনৈতিক চিত্র বদলে গেছে। কিন্তু ওই পুরনো রাজনৈতিক ধারণায় ভাবনায় কেউ যদি রাজনীতি করতে চায়, বাংলাদেশের আগামী দিনে তাদের কোনো ভবিষ্যৎ নেই। অতীতের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে প্রতিষ্ঠার ৪৬ বছরে জিয়াউর রহমানের আদর্শে পুনরুজ্জীবিত হওয়ার প্রত্যয় জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্র সংস্কারে বৃহত্তর জাতীয় ঐক্যমত তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এর আগে আলাদা বৈঠক শেষে দলগুলোর নেতারা গণহত্যার বিচার সহ নানা প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন ডক্টর ইউনূস। শাইমা আক্তারের প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রের সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার, তার রূপরেখা কেমন হবে তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ বৈঠক। প্রথম বৈঠক হয় সমমনা ৬টি ইসলামিক দল ও সংগঠনের সাথে। আগামী নির্বাচনের আগেই সরকার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর আমূল সংস্কারে নিজেদের প্রস্তাব তুলে ধরেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলগুলোর নেতারা। এ সময় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের গণহত্যা ও বিডিআর বিদ্রোহের ঘটনার পুনর্তদন্ত সহ বিচারের দাবি তোলেন তারা। সকল মামলাগুলো, প্রায় ৩ শতাধিক মামলা দেশব্যাপী, সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয়। বাংলাদেশের আজকে 53 বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে, আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং যেটাকে বলা হয় দলীয়করণ, এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পরিচ্ছন্ন বাংলাদেশ গঠনে ৮৩ দফা প্রস্তাব দিয়েছে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ। প্রয়োজনীয় সংস্কারের পরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা এবং স্বৈরশাসনের দায়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায়, আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য 15 বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? পার্লামেন্ট এবং প্রেসিডেন্টের মধ্যে এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতাটা ভারসাম্য আনা, একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন এবং একই ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। আলাদা বৈঠকে 4 দফা দাবি তুলে ধরেন জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। বৈঠকে রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ক্ষমতায় ভারসাম্য আনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার দাবি তোলেন গণফোরাম সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং সেখানে দলীয়করণের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোর কোনো অস্তিত্ব ছিল না। প্রস্তাবের মূল কথাটা হলো এক্সিস্টিং কনস্টিটিউশনের উপর ভিত্তি করে যে সংস্কারগুলো করা দরকার সেগুলো যাতে করা হয়। বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয় নিয়ে সংবাদ ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। জানান, বৃহত্তর রাজনৈতিক ঐক্য তৈরির লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যে রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। এ সময় তিনি আরও জানান, সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রতিটি অর্গানের সংস্কার চায় ছাত্র বিপ্লবের মাধ্যমে আসা এই অন্তর্বর্তী সরকার। উনি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে ওনার প্রতিনিধিত্ব
আকারে উনি সরকার গঠন করেছেন সেটা কনসলিডেটেড হবে। এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় প্রক্রিয়াটা মূলত ওনার এই ভিশনেরই অংশ, যাতে একটা বৃহত্তর জাতীয় ঐক্যমত্য তৈরি হয়। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। স্মরণকালের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ফেনী গ্রামীণ সড়কের। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল, চরম দুর্ভোগে দুর্গতরা। অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে 89টি পয়েন্ট মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তোফায়েল আহমেদ নিলয়ের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বন্যায় ফেনী জেলা ৩,৩০০ কিলোমিটার রাস্তা তলিয়েছে। পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ফেনীর ফুলগাজীর জগৎপুরে এই সড়কের আধা কিলোমিটার রাস্তা ভেঙেছে 13টি স্থানে। সড়ক ভাঙা থাকায় দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে সংগঠনের কর্মীদের। আমি এখন সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না, তো এখন পরিবার তো বাঁচাইতে হবে। আইলা সিডার যে ক্ষতি উপকূলে করে তার চেয়েও বেশি তছনছ হয়ে গেছে পুরা গ্রামটা। রুগীও নেওয়ার সুবিধা নাই, সব মারা যাবে। তারপর অতি সত্বর এই রাস্তাটা মেরামত করার জন্য, বাঁধি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। এদিকে মোহরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 89টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনগুলো দ্রুত মেরামত করা না হলে উজানের ঢলে আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। 1.5 কিলোমিটার মধ্যে 13টি জায়গায় ভাঙন পড়ছে। এই বাঁধগুলো কিন্তু এখন এই মুহূর্তে উন্মুক্ত সম্পূর্ণভাবে। এখন এই বাঁধগুলো যদি দ্রুত সংস্কার করে টেকসই বাঁধ না দেওয়া হয়, আমরা বারবার এফেক্টেড হবে। ক্ষতিগ্রস্ত সড়কে মেরামতে ব্যয় ধরা হয়েছে শত কোটি টাকা। বরাদ্দের জন্য চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছে এলজিইডি। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য 1.5 বছর থেকে 2 বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা 2 মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। চলাচলের অনুপযোগী সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। তাৎক্ষণিক যেটা জরুরি আমরা তথ্য পাচ্ছি, যেমন এখন যদি আপনি বলেন যে এই রাস্তাটাতে একেবারে খারাপ অবস্থা, তাদের তো নিজস্ব কিছু সংস্থান থাকে, এখন বললে হয়তো খুব দ্রুত এসে এলজিডি এখন গিয়ে এটা ঠিক করে দেবে। জনজীবন স্বাভাবিক করতে দ্রুত সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, এমনটাই প্রত্যাশা ফেনীবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীতে বন্যার কারণে বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগবালাই। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ফেনী জেলার বন্যার যে ক্ষয়ক্ষতি সেটি ইতিমধ্যে পানি নামার সাথে সাথে দৃশ্যমান হয়েছে। এখানকার মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পুরো জেলার মানুষই। তাদের বাড়িঘর কেউ হারিয়েছে, কেউ হারিয়েছে তার গৃহপালিত পশু, কেউ হারিয়েছে কৃষিকাজে যে সকল ফসল ছিল সেগুলো সব কিছু হারিয়ে এখন সর্বত্র হারিয়ে মানুষ এখন নিঃস্ব হয়ে জীবনযাপন করছেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী সদরের সুলতানপুর এলাকায়। এখানকার একজন পশু খামারি রয়েছেন। আসলে তিনি তার এই বন্যায় আসলে যে গরুগুলোকে বাঁচানোর জন্য আসলে তিনি শুধু উঁচু স্থান খুঁজেছেন, সর্বোচ্চটুকু চেষ্টা করে আসলে তিনি কিছু পশুকে আসলে বাঁচাতে পেরেছেন। আমরা এখানকার প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ফেনী জেলায় 22,49,963টি গবাদি পশুর, হাঁস, মুরগি এই বন্যায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে 1,500 খামারে কিন্তু ব্যাপকভাবে লোকসানে পড়েছেন। এছাড়া আমরা দেখেছি যে বন্যার কবলে পড়ে পুরো জেলায় আসলে এইসব গৃহপালিত পশুর যে খাবার রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে সংকটে রয়েছে। অনেকেই আসলে যারা পশু পাখিগুলোকে আসলে বাঁচাতে পেরেছে আসলে তারা এখন খাদ্য সংকটে ভুগছে। আমরা এখানকার একজন খামারি রয়েছে, আমরা তার সাথে কথা বলতে চাইবো। আসলে আপনার এই বন্যায় কেমন ক্ষতি হয়েছে, আসলে আপনি এই গরুগুলোকে কিভাবে বাঁচিয়েছেন? আমি হইলে বাইগর সাইডে গেছি, গরুটা ইস্তিফা দিই, এরপরে আমি 3 জন লোক আনি গরুটা কোনো রকম বাঁচাইছি। এখন আমার গরু খানা নাই, দানা নাই, আমার নিজের খাই খোরাকি নাই, আমি বহুত কষ্টে আছি। আসলে দর্শক, আপনারা শুনছিলেন যে এখানকার যে একজন খামারি রয়েছে তিনি আসলে সবকিছু হারিয়ে যে একেবারেই এখন নিঃস্ব অবস্থায় জীবনযাপন করতেছেন। তার যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলোর খাদ্য কিন্তু তিনি জোগাড় করতে পারছেন না। তবে আমরা দেখেছি যে এখানকার যে সকল খামারিরা রয়েছে তাদের যে
সবগুলো খামারে আমরা দেখেছি হাঁস মুরগি বা যে সকল বাণিজ্যিক খামারগুলো রয়েছে সবগুলো খামার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এখন সবকিছু হারিয়ে নিঃস্ব অবস্থায় জীবনযাপন করছে। তবে প্রশাসনের নিকট তারা দাবি জানাচ্ছে যেন এই যে ক্ষতি হয়েছে সেটি যেন কাটিয়ে উঠতে পারে, প্রশাসন থেকে যেন কোনোভাবে সহায়তা করা হয়, সেই বিষয় নিয়ে আসলে খামারিরা এখন জোর দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ ক্ষয়ক্ষতির তথ্য। তীব্র নদী ভাঙনের কবলে পড়েছেন কুড়িগ্রামের নদী তীরের বাসিন্দারা। গত 2 সপ্তাহে নদী তীরে বিলীন হয়েছে প্রায় অর্ধশত পরিবারের বাড়িঘর। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর দিন পার করলেও মিলছে না কোনো সহযোগিতা। সহকর্মী জুয়েল রানার তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। গেল 3 মাস ধরে ভাঙছে কুড়িগ্রামের তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার নদের অববাহিকা। এরই মধ্যে এসব নদী তীরে ভিটেমাটি হারিয়েছেন প্রায় 5 শতাধিক পরিবার। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন, উলিপুর উপজেলার বজরা বেগমগঞ্জ, রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের বেশ কিছু এলাকায় তীব্র আকার ধারণ করেছে নদী ভাঙন। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও অসংখ্য পরিবার। যে আমার স্কুলটাও আছে, কিন্তু এখানে আমার ছেলে মেয়ে লেখাপড়া করছে, এই স্কুলটা ভাঙে গেলে আমাদের ছেলে মেয়ে তো আর লেখাপড়া করতে পারবে না। রাতখান যে আমরা থাকবো সব ঘরটাও আমার নাই, আমরা আগ্নের মধ্যে রাত কাটাই। আমাদের খুব সমস্যা হয়ে গেছে। 2টা করে বছর যে জায়গায় আমরা বাড়ি নেই, 2টা করে বছরে আর থাকতে পারি না। অনেক মানুষের বাড়ি ভাঙছে, সবাই আতঙ্কের ভিতরে আছে। অনেকেই হারিয়েছে মাথা গোজার ঠাঁই। এসব ক্ষতিগ্রস্তদের মিলছে না সরকারি বেসরকারি তেমন কোনো সহযোগিতাও। এদিকে ভাঙনের হুমকিতে থাকা পরিবারেরও দিনরাত কাটছে দুশ্চিন্তায়। আমাদের আশপাশের জেলা বাড়ি আসলো, অনেক ফ্যামিলি চলে গেছে, কিন্তু আমরা নদীর ধারে বসে আছি, কখন যে আমাদের বাড়ি যায় ঠিক নাই। এখনো কেউ বস্তা এখানে ফেলাই নাই, আর একটা চাপা পড়লে আমার ঘরের দাপন থেকে শোক যাবে। ডিসি অফিস গেছি, টিএন অফিস গেছি, পানি উন্নয়ন বোর্ডের দরখাস্ত দিয়েছি, কিন্তু কাজ তারা করবে চায়, করে না। আমার বাড়ি এক যে একটা ঘর নামে থুছি, আরো বাকি বাড়িটা বিল্ডিং হয়ে যাবার নিচে কোনো কাজের অধ্যায় নিবেন নিচ্ছে না। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে কাজ করার পাশাপাশি ভাঙন প্রতিরোধে পরিকল্পনা গ্রহণের কথা জানালেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা ইতিমধ্যে জিও ব্যাগ দ্বারা জরুরি ভিত্তিতে কাজ বাস্তবায়ন করছি। এছাড়া আমাদের এখানে 4টি এডিপিভুক্ত প্রকল্পের কাজ আছে, যেগুলো আমাদের শুষ্ক মৌসুমে শুরু হবে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন সমাপ্ত হলে কুড়িগ্রামের ভাঙন অনেকাংশেই কমে আসবে। শুধু আশ্বাস নয়, স্থায়ী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে আশা নদীপাড়ের মানুষের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে ভিসি নিয়োগের 1 দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। দাবি না মেনে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ভিসি নিয়োগ দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। তাদের অভিযোগ, বিগত সময়ে বাইরে থেকে নিয়োগ দেওয়া ভিসিরা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কোনো ভূমিকা রাখেনি, জড়িয়েছেন নানা অনিয়ম, দুর্নীতিতে। তাই নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে দেখতে চায় তারা। ইরফান ডানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। এক দফা এক দাবি, আমার ক্যাম্পাস আমার ভিসি, এমন স্লোগানে আবারও উত্তপ্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবার নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগের 1 দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। তাদের অভিযোগ, বিগত সময়ে বাইরে থেকে নিয়োগ দেওয়া ভিসিরা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি, জড়িয়েছেন নানা অনিয়ম ও দুর্নীতিতে। তাই নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে ভিসি হিসেবে দেখতে চায় তারা। আর দাবি না মেনে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে ভিসি নিয়োগ দেওয়া হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি চাই, আমরা বাইরের বিশ্ববিদ্যালয়ের কোনো ভিসিকে গ্রহণ করতে ইচ্ছুক না। তারা স্বপ্ন চিন্তা করে নিজের পকেট ভরার, কখনো সাধারণ শিক্ষার্থীর কি চাওয়া পাওয়া দাবি সেগুলো কখনোই দেখতেন না। যে সকল শিক্ষক আমাদের দুদিনের সহযোগিতা করেছেন, যারা আমাদের সব রকম সাহায্য সহযোগিতা পরামর্শ দিয়েছেন, তাদের মধ্যে থেকে আমাদের ভিসি চাচ্ছি। ঠিক মতো ক্লাস না হওয়ার কারণে ছাত্রছাত্রীরা সেশন জটে তারা ভুগতেছে, এটা আমাদের একটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, আমি একজন অফিসার হিসেবে এখানে অফিস ঠিক মতো হয় না, মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় উনি অফিস করেন না। আর শিক্ষার্থী ও কর্মচারীদের এই দাবিকে সমর্থন জানিয়ে শিক্ষকরাও বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগ দিলে থাকবে দায়বদ্ধতা ও জবাবদিহিতা, ফলে মান উন্নয়ন হবে বিশ্ববিদ্যালয়ের। যদি বাইরের বিশ্ববিদ্যালয় থেকে একজন ভিসি আসেন, আমরা লক্ষ্য করেছি এর আগে উনি বিশ্ববিদ্যালয়ের একজন
শিক্ষককে একজন অফিসারকে চিনতে ওরা সবাই লাগে 2 মাস 4 মাস 6 মাস। এটা বড়ই হাস্যকর। অভিজ্ঞ অধ্যাপকগণের ভিতর থেকে কাউকে আমাদের এখানে ভিসি হিসাবে নিয়োগ দেন। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়কে ছাত্রদের কাছে মানে ছাত্রবান্ধব বিশ্ববিদ্যালয় হিসাবে যাতে গড়ে ওঠে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই যোগ্য এবং সৎ এবং নিষ্ঠাবান একজন শিক্ষক এই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিক। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর গত 8 আগস্ট ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি শেখ আব্দুল সালাম। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে, আহত হয়েছে 3 জন। শনিবার রাত 9:30টায় মহাসড়কের নরসিংদী দগরিয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, রাজধানী মিরপুর থেকে পারিবারিক অনুষ্ঠান শেষে মাইক্রোবাস করে নরসিংদী রায়পুরায় নিজ বাড়িতে ফিরছিলেন 8 জন। মাইক্রোবাসটি দগরিয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে ইটাখোলা থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নারী, শিশু সহ 4 জন নিহত হয়। আর সকালে মারা যান গাড়ি চালক আনোয়ার হোসেন। গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কিছু লোকজন আহত, স্থানীয় লোকজন সহ তারা কিছু লোকজনকে জেলা হসপিটালে পাঠানো হয়েছে। একজন লোক নাম আনোয়ার, ড্রাইভার, তিনি ভিতরে একদম আটকা ছিলেন। আমাদের ফায়ার সার্ভিসের যারা আছেন সদস্য সবাই মিলে আমরা এটাকে উদ্ধার করি। তারপর আমরা জেলা হসপিটালে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স কর্তৃক জেলা হসপিটালে নিয়ে আসছি। 4 জনকে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়, ওনাদেরকে আমরা ব্রড ডেথ হিসেবে পাই এবং আরও বাকি যে 4 জনই থাকে তার মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর ছিল। ওনাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে যতটুকু এখানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে খাবার বরাদ্দ মাত্র 100 জনের। এখানে প্রতিদিন রোগী ভর্তি থাকে 250 থেকে 300 এর উপরে। স্থানীয় মেডিকেল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার চিঠি চালাচালি করলেও কোনো সুরাহা হয়নি। এ নিয়ে আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, রোগী ও স্বজনরা কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন, এ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ডানা আপনাকে বলে রাখি গত 4 বছর আগে কিন্তু 36 কোটি টাকা ব্যয়ে এই 8 তলা ভবনটি নির্মাণ করা হয়। তখন এর রূপ দেওয়া হয় 100 শয্যা থেকে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। অথচ এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে 250, 300 এবং 350 উপরে কিন্তু কোনো সময় রোগী ভর্তি থাকে। কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে 250 রোগীকে এই খাবার দেওয়া হয় মাত্র 100 রোগীর, অর্থাৎ দূর দূরান্ত থেকে যে রোগীগুলো আসে তারা কিন্তু খাবার বঞ্চিত হয় এবং তাদেরকে অনেক সময় হাত পেতে থাকতে হয়। আবার হাত পেতেও যদি না পাওয়া যায় তাহলে কিন্তু অর্ধাহারে অনাহারে দিন যাপন করতে হয় তাদেরকে। কিছুক্ষণ আগে কথা হয়েছিল আমার সাথে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর মাসুদ পারভেজের সাথে। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, গত 3 বছর থেকেই কিন্তু এই অর্থ বরাদ্দের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি চিঠি রয়েছে অর্থ মন্ত্রণালয়ে, কিন্তু অর্থ মন্ত্রণালয় ছাড়পত্র না দেওয়ার কারণে কিন্তু অর্থ বরাদ্দ হচ্ছে না। আমরা কয়েকজন রোগীর সাথে কথা বলেছিলাম, যেমন চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চল আছে, নিম্ন মধ্যবর্তী এলাকা আছে, যেসব এলাকা থেকে রোগীগুলো আসে তারা কিন্তু খাবার পান না। আপনাদেরকে জানিয়ে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে এই খাবার চালুর বিষয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে এবং বিভিন্ন বিষয়ে কিন্তু সোচ্চার ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নাগরিক কমিটি। আমরা একটু নাগরিক কমিটির সদস্য সচিব জনাব মনিরের সাথে একটু যুক্ত হতে চাই এবং তার কাছ থেকে জানতে চাই যে আসলে যে খাবার সংকটের বিষয়টি আপনি কিভাবে দেখছেন, আর এটা কি এই যে রোগীরা আপনাদেরকে কি বলছে। ধন্যবাদ। আমরা নাগরিক কমিটি দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সমস্যার মধ্যে অন্যতম হাসপাতাল সমস্যা। তার মধ্যে 3 বছর আগে নির্মিত 8 তলা ভবন 36 কোটি টাকা ব্যয়ে 100 শয্যার লোকের খাওয়ার 250 জনকে
কিভাবে দিবে এটি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ মানে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ সবার সাথেই আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। দুঃখজনক হলো সত্য, পিছিয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জ দীর্ঘদিন যাবৎ আমরা যেটি বলে আসছি যে 250 বেডের বিল্ডিং হ্যান্ড ওভার করলেন, 250 বেডের খাওয়ার কই? এই খাওয়ার না থাকার কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার 5টি থানার অনেকগুলি ইউনিয়ন, যে চরের ইউনিয়ন, দূর দূরান্ত থেকে আমার গরিব বাবা মা ভাই বোন এখানে স্বাস্থ্য চিকিৎসা নেওয়ার জন্য আসে, যেটি দুঃখজনক, অবহেলিত, নিষ্পেষিত। না খেয়েও 2-3 দিন তাদের থাকতে হয় এবং থাকার মানে তাদের যে আয় এবং সীমাবদ্ধতা কষ্টের শেষ থাকে না। আমরা মনে করি যারা এই দায়িত্বে আছেন তারা প্রপার উদ্যোগ নিলে অত দ্রুত এটা সমাধান করা সম্ভব। ধন্যবাদ। ডানা, আপনি শুনছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের নাগরিক কমিটির সদস্য সচিব মনির আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে চরাঞ্চল আছে এবং 5টা উপজেলার কিন্তু প্রাণ হচ্ছে এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। সেখানে কিন্তু অনেক দরিদ্র রোগীরা এসে থাকে, তারা যদি খাবার না পায় তাদের কিন্তু আসলেই অনাহারে দিন যাপন করতে হয় এবং অনেকের কাছে কিন্তু টাকা পয়সা থাকে না, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু অনেক কষ্ট পোহাতে হয়। ডানা, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের খাবার নিয়ে সর্বশেষ অবস্থা। তারেক, ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।